রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নিজের দলের দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এমন ভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হলো যাতে করে দলীয় ফায়দা হয়। শেষ পর্যন্ত এসে আমরা দেখছি এখনো সেটা চলছে। দুঃখজনকভাবে সত্য, গতকালকে আপনারা দেখেছেন পত্রিকায় যে এখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে। আমরা শুরু থেকে বলেছি সংস্কার আমরা চাই, অন্তর্বর্তী সরকার সংস্কার কাজকে ফ্যাসিলিটেট করুক এবং তার জন্য কমিশন করুক, তারা বিভিন্ন জনের সাথে আলাপ করুক, প্রস্তাব উত্থাপন করুক এবং রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রতিনিধি সমাজের তারা ঐকমত্য হোক কোনগুলো প্রশ্ন। কিন্তু আমরা ঐকমত্য হলাম বলেই এটা বাস্তবায়নযোগ্য হয়ে যায় না। এটা জনগণের কাছে যেতে হবে। এটা একটা রিপাবলিক, এখানে জনগণ ক্ষমতার কেন্দ্র। ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছেন। এমনকি একটা বিপ্লবের দেশেও, যেসব দেশে বিপ্লব হয়েছে, বিপ্লব হলে সংবিধান সেখানে পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয়, স্থগিত করে দেয়, ভেঙে দেয়। কিন্তু নতুন রাষ্ট্র তো কায়েম হয়, সেটা ডিক্রির মধ্য দিয়ে চলে। তারপরে নতুন সংবিধান প্রণয়ন করে খসড়া, তারপরে একটা জনগণের সম্মতি নেয়, নির্বাচন হয়, পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত সব বৈধতা পায়। এই প্রক্রিয়া কোন জায়গায় কিন্তু ব্যতিক্রম নেই। কাজে আমাদের কোন একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছুর ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে, সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে, সেই কথাটা আমরা বারবার বলেছি। আমরা এটা বলেছিলাম যে হ্যাঁ, পার্লামেন্টে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এমন একটা ক্ষমতা অর্পণ করতে হবে যাতে করে এই সংস্কারগুলো জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে হয়, এটা আবার কোর্ট এসে বাতিল করে দেওয়া যেতে পারে। কাজে এটা সংশোধনের ঊর্ধ্বে। সংবিধান তো সংশোধন হয় প্রায় মাঝে মাঝেই। সংবিধান সংশোধনের কাজ একটা, আর সংবিধান সংস্কার মৌলিকভাবে করা সেটা আরেকটা। সেইটুকু পার্থক্য আমরা তৈরি করার কথা বলেছিলাম যে সংসদকেই ক্ষমতা অর্পণ করুক, জনগণ দেবে। সেটার পদ্ধতি গণভোট হয়েছিল, আমরা একমত হয়েছিলাম, বিএনপিও শেষ পর্যন্ত একমত হয়েছে। কথা ছিল যে সংস্কার প্রস্তাবে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। হঠাৎ করে আমরা গতকাল আদেশে দেখলাম নোট অফ ডিসেন্টের বিষয়ে কোনো উল্লেখ নাই। এটা তো কোনো ঐকমত্য হয়নি। এই প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয়ই কমিশন তাদের দেবেন, তারা কি কোন বোঝাপড়া থেকে এই জায়গা আনলেন। আমরা জুলাই সনদ সই করলাম, আপনারা সবাই জুলাই সনদের প্রকাশিত বুকলেটটি দেখেছেন যেখানে 84টি সনদ লেখা আছে। সেই সব জায়গায় প্রত্যেকটি নোট অফ ডিসেন্ট লেখা আছে। নোট অফ ডিসেন্টের নিচে একটা করে নোট লেখা আছে যে এটা দলগুলো তার ইস্তেহার হিসেবে দেবে যার যার প্রস্তাব আকারে, এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, ম্যান্ডেট পাবে, সে তাদের প্রস্তাব অনুযায়ী ওই নোট অফ ডিসেন্টের আপত্তির অংশগুলোর মীমাংসা হবে। তারপরে মীমাংসা হবে পার্লামেন্টে এবং দলগুলো জনগণের যারা ম্যান্ডেট পাবে। এটা তো গণভোটে মীমাংসা হয়ে যাবে না। এবং গণভোটে মীমাংসা হওয়ার ব্যাপারে ঐকমত্য হয়নি, বিদ্যমান সংবিধানেও এর কোনো ব্যাখ্যা নেই। তাহলে বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বিদ্যমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব। একই কথা আদেশের ক্ষেত্রে অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে? সরকারই তো আদেশ দেয়, কিন্তু সরকার আদেশ দেয় এবং সেটা রাষ্ট্রপতির নামে যায়। এটা তো যে কোনো রাষ্ট্রের নিয়ম। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রতীক, তার নামে যাবে। ব্রিটেনে কিছু হলে রানীর নামে যাবে। এখন আপনি সরকার একটা অর্ডিন্যান্স জারি করতে পারে, সেটা যে নামে দিক, আদেশ নামে দিলেও কার্যত মর্মবস্তু সেটা অর্ডিন্যান্স, কারণ এখন পার্লামেন্ট নাই। পার্লামেন্ট থাকলে আইন হয়, আর যখন পার্লামেন্ট থাকে না তখন এটা অর্ডিন্যান্স আকারে যায় ওই সময়কালের জন্য। যখন পার্লামেন্ট আসবে তখন সেটা আইনে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সরকারই তো অর্ডিন্যান্সটা কিংবা আদেশটা দেবে ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট, কিন্তু আপনি যদি বলেন না প্রধান উপদেষ্টাকে এটা জারি করতে হবে, তাহলে তার তো কোনো বিধান নাই, কোথাও তো লেখা নাই এটা। তাহলে প্রধান উপদেষ্টা কিসের ভাবে দিবেন? জুলাই অভ্যুত্থানের শক্তি বলে। তাহলে জুলাই অভ্যুত্থানের শক্তি বলে প্রধান উপদেষ্টা যদি দেন, তার মানে তিনি নিজেকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করছেন এবং কার্যতই আবারও সংবিধানকে আপনি স্থগিত করছেন। আপনি সরকার ওত নিয়েছেন 106 অনুচ্ছেদের বরাতে, তার মানে আপনি একটা বিশেষ সরকার, কিন্তু একই সাথে আপনি সংবিধানকে সাথে নিয়ে চলছেন। কিন্তু এই মুহূর্তে এসে আপনি যখন সংবিধানকে ছাপিয়ে যাওয়ার কোনো প্রস্তাবনা করেন, আপনি একটা রাজনৈতিক সংকটের
সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। কারণ আমরা যদি ঐকমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই, তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না। এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার। আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি এবং সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব করা হয়েছে, কিন্তু এটা যদি ঐকমত্য না হয়, এটা তো আমরা চাপিয়ে দিতে পারি না। এটা আমাদের মনে রাখা দরকার। আমরা আমাদের প্রস্তাব হয়েছে বলে আমরা যদি এখন এই মুহূর্তে সেটা নিয়ে খুব লাফাতে থাকি, তাহলে আমার মনে হয় না, আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে এটা আমাদের জন্য জাতীয়ভাবে কোনো কার্যকর কিছু হবে। আমরা অ্যাপিল করতে পারি যে আসলে যে যে ক্ষমতা গণভোটের মাধ্যমে সংসদকে দেওয়া হচ্ছে, যে তার জুলাই সনদের ভিত্তিতে তারা আগামী সংসদ মৌলিক সংস্কার করার ক্ষমতা পাচ্ছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাচ্ছে। এটাই আসলে নাম দিলে সংবিধান সংস্কার পরিষদ হয়। এটা যদি আপনারা গ্রহণ করেন, তাহলে এটা গ্রহণ করতে পারেন, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এর মধ্যে সংবিধানকে কোনো স্থগিতও করতে হয় না, কোনো কিছু করতে হয় না। কিন্তু আপনি যখন বলেন যে গণভোটে নোট অফ ডিসেন্ট মীমাংসা হয়ে যাবে, প্রধান উপদেষ্টার আদেশ দেবেন, তাহলে সেক্ষেত্রে সংবিধানের প্রশ্নগুলো নিয়ে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা যাই এবং এক্ষেত্রে ঐকমত্য নাই। এবং ঐকমত্য না থাকলে আমরা এই গণতান্ত্রিক ট্রানজিশনে বড় ধরনের জাতীয় সংকটে পড়ব এবং সেটা আমাদের জাতীয় নিরাপত্তাগত জায়গা তৈরি করবে। শুরু হয়েছিল বিচার এবং সংস্কার এবং নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে, সেই অবস্থার অবসান হয়েছিল আমরা নানাভাবে চাপ সৃষ্টি করে। কিন্তু আজকে যদি আমরা দেখতে পাচ্ছি যে ওইটাই নানাভাবে এখনো জের টেনে চলছে এবং সেই জেরে যতটা না আমরা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে চাচ্ছি, যে ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে পড়েছি সেখান থেকে সবচেয়ে বড়টা অর্জন করতে চাইছি, তার চাইতে অনেক বেশি দলগত প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। কোন দলের লাভ হচ্ছে কিংবা কার বেশি কথাটা রাখতে পারছে এবং কোন দলকে সংস্কার মানে না বলে অভিযুক্ত করা যাচ্ছে। এই পলিটিক্স করে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করাটাকে আমরা গ্রহণ করতে পারি না। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, দলীয় প্রতিযোগিতা কিংবা কোনো দলের প্রতি খাটো করার রাজনৈতিক লক্ষ্য নিয়ে জাতীয় প্রশ্নকে হুমকির মধ্যে আপনারা ফেলবেন না। বর্তমান অন্তর্বর্তী সরকার যদি কোনো পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করে, পরিষ্কারভাবে আজকে দেখবেন কারা অভিনন্দন জানিয়েছে, কারা ইতিবাচকভাবে দেখছেন, কারা দেখছেন না। তাহলে এই ইতিবাচকতার মানে কি? ঐকমত্য নাই, ইতিবাচক কেন আপনারা? এই প্রশ্ন আমাদের তুলতে হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে বিচার, সংস্কার, নির্বাচন এটা এদেশের প্রধান স্বার্থ। নির্বাচন সংস্কার প্রক্রিয়াটার গুরুত্বপূর্ণ অংশ এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংস্কার প্রক্রিয়া একটা উল্লেখযোগ্য অগ্রগতি এবং ধাপ অতিক্রম করবে।